আচ্ছা বেতে 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 ওকে হ্যালো 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 1 2 3 4 হ্যালো 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 ওকে এটা থেকে যাব ও না তারপরে একটু টেনটা ওপেন করো তবে দেখি ক্লিয়ার আসবে কি নাকি বুঝতেছেন সব তো ব্ল্যাক না টেনটা তো সাদা হোয়াইট নাকি হ্যাঁ এটা ব্ল্যাক করা লাগে ফক ফকা সাদা এইটা ফক ফক এই স্লাইডটাতে বেশিক্ষণ থাকবো না এখানে খালি এই যে টেন টেন এটা দেখাবো তারপরে চলে যাবো এখানে তো এটা তো পুরোটাই দেখা যাবে এই স্লাইডটাতে আমি হয়তো এখানে এসে বারবার বলবো এই যে এখানে টেন টেন বাবা বাট এই ব্যাকগ্রাউন্ডে কি ব্ল্যাক করা যায় দেখি তো সেটিংস কোথায় ডিভাইস ম্যানেজারে যাব কেমন জানি ব্ল্যাক করার অপশন না আমি এই দাঁড়ান এক সেকেন্ড এখানে ওই দিকে দেখান তো এখান থেকে দেখান তো সেটিংসে যে থিম সেটিংস কই এই যে সেটিংস এইখানে অ্যাপিয়ারেন্স থিম কালার ওটা আর কি তো দেওয়া আছে ডার্ক এরিয়া আছে ডার্ক এরিয়া আছে তার মানে অ্যাপের কালার চেঞ্জ করতে হবে অ্যাকচুয়ালি এটা আরেক ঝামেলা থাক আমি এখানে বেশিক্ষণ সময় লাগবে না বাকিটা হচ্ছে বাকিটা ম্যানেজ এখানে ম্যাক্সিমাম 30 সেকেন্ড থাকবো আমি জি কথা বলে ভাইয়া হ্যালো 1 2 3 4 হ্যালো 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 1 2 3 4 আর তৃতীয় সেকেন্ড ঠিক আছে রেডি হ্যাঁ 3 2 1 এন্ড আপনি বের হওয়ার পরে আমি বের হওয়ার পর হ্যাঁ ওইটাই বলে হ্যাঁ ঠিক আছে বিগত 10 বছরের বোর্ড পরীক্ষার পোস্ট অ্যানালাইসিস করে একটা জিনিস আমি খুবই কমন দেখেছি সেটা হচ্ছে নবম দশম শ্রেণীতে কপোতক্ষ নদ এই যে কবিতাটি রয়েছে এই কবিতা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এবং মজার ব্যাপার হচ্ছে এই কবিতাটা পূর্ণাঙ্গ সিলেবাসের ভেতরে অন্তর্ভুক্ত একইভাবে এটা শর্ট সিলেবাসের ভেতরে অন্তর্ভুক্ত তার মানে বুঝতেই পারছো তোমরা যারা আজকে এই ভিডিওটা দেখবা তারা বোর্ড পরীক্ষা স্কুলের যে কোনো পরীক্ষায় অ্যাটলিস্ট 12 মার্ক কমন পাবা কিভাবে 12 মার্ক কমন পাবা ন্যূনতম একটা সিকিউ ফ্রম কপোতক্ষ নদ আর ন্যূনতম 2টা এমসিকিউ ফ্রম কপোতক্ষ নদ তার মানে বুঝতেই পারছো আজকে তোমরা 12 মার্কের শিওর শট একটা ক্লাস করছো যে ক্লাসে আমি তোমাদের ফারসিম ভাইয়া সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ তো স্টুডেন্ট তাহলে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসে আমরা কি নিয়ে আলাপ আলোচনা করবো আমরা আলাপ আলোচনা করবো একটি কবিতা যে কবিতাটার নাম হচ্ছে কপোতক্ষ নদ তোমরা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছো তারা জলদি জলদি কমেন্টে বলে দাও কপোতক্ষ নদ এই কবিতাটি কে লিখেছেন কারণ আমি এখনই এটা কিন্তু রিভিল করব রিভিল করার আগে তোমরা অ্যান্সার দিয়ে দাও কমেন্টে আমি তোমাদেরকে অন্য একটা ইনফরমেশন দিই যেটা হচ্ছে আমি হচ্ছে তোমাদের ফারসিম ভাইয়া আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অলরেডি আমার অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করে ফেলেছি এবং এর পাশাপাশি আমার কলেজ ছিল আদমজি ক্যান্টনমেন্ট কলেজ এবং আমার স্কুল ছিল মতিঝিল আইডেল স্কুল অ্যান্ড কলেজ এবং এর পাশাপাশি শুধুমাত্র 10 মিনিট স্কুলে গত 6 বছরেরও বেশি সময় ধরে অলমোস্ট 7 বছর হয়ে গিয়েছে আমি বাংলা পড়িয়ে যাচ্ছি অনেকগুলো ব্যাচকে বাংলা পড়িয়েছি তোমাদের ব্যাচে ইনশাআল্লাহ বাংলা পড়াবো সব কিছু মিলিয়ে ওয়েলকাম টু মাই ক্লাস ওকে সো যেটা নিয়ে আমি তোমাদেরকে বলেছিলাম কমেন্ট আনসার দিতে সেটা হচ্ছে কপোতক্ষ নদ এই যে কবিতাটি কে লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত তার নামের বানানটা আমরা একটু বেশ মনোযোগ দিয়ে খেয়াল করব ঠিক আছে ওকে তো আমরা কপোতক্ষ নদ নিয়ে আলাপ আলোচনা করব সবার আগে এই যে এখানে মাইকেল মধুসূদন দত্তকে আমরা দেখতে পাচ্ছি তাকে নিয়ে একটু জানি আমরা দেখতে পাচ্ছি মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দের 2রা জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন বাচ্চারা তোমাদেরকে আজকের এই ক্লাসের শুরুতেই একটা নিনজা টেকনিক জানাই দিই সেটা হচ্ছে
তোমার পাঠ্য বইতে অনেক অনেক কবি রয়েছেন, সকল কবির জন্ম তারিখ, মৃত্যু তারিখ, তারপর গুরুত্বপূর্ণ সাহিত্য, অনেক কিছু মনে রাখতে হয়। বাট একটা জিনিস বলি, যে নিনজা টেকনিক, সেটা হচ্ছে সকল কবির এত কিছু মনে রাখার দরকার নাই। তুমি মোটামুটি যতগুলো কবি রয়েছে, যতখানি পারো তাদের সবার অ্যাটলিস্ট জন্ম তারিখ আর মৃত্যু তারিখটা মনে রাখবা। আর নির্দিষ্ট কিছু কবি, যেরকম মাইকেল মধুসূদন দত্ত, জসিমউদ্দিন, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর হচ্ছে এরকম আরও যারা রয়েছে, সুকুমার রায়, এই ধরনের যে সকল প্রথিতযশা বা প্রথম সারির যে সকল কবিরা রয়েছেন, তাদের জন্ম তারিখ, মৃত্যু তারিখ, কোথায় জন্মগ্রহণ করেছেন, কোথায় মৃত্যুবরণ করেছেন, এবং তাদের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মগুলোকে সেগুলো মনে রাখবা। এই যে টেকনিকটা অবশ্যই মাথায় রাখবা। আরেকটা জিনিস বলি, তোমরা যদি অন্য কোনো কবির ডিটেলস নাও পড়ো, অ্যাটলিস্ট প্রথিতযশা বা প্রথম সারির যে সকল কবি রয়েছে তাদের ডিটেলসগুলো পড়ে যাও, তাহলে কিন্তু হবে, একদমই সমস্যা নাই। ওকে বাচ্চারা, সো আমরা আগাই সামনের দিকে। স্কুল জীবন শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন এবং এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্মে। অর্থাৎ তিনি কলকাতা হিন্দু কলেজে পড়তেন এবং তখন তার ইংরেজি যে সাহিত্যটা রয়েছে তার প্রতি একটা ভালো লাগা এবং ভালোবাসা হচ্ছে গিয়ে জাগে। এখন উনি মনে করতেন যে 1842 সালের আগ পর্যন্ত উনি মনে করতেন উনি যেহেতু বাঙালি, ওনার দ্বারা আসলে ইংরেজ যে লিটারেচার রয়েছে সেই লিটারেচার কখনো প্র্যাকটিসই করা হবে না। ওনার দ্বারা ইংরেজি লিটারেচার বা ইংরেজি সাহিত্যকর্ম কখনো প্র্যাকটিসই করা হবে না, কারণ তিনি বাঙালি। তো উনি যেটা ভাবলেন, আমি তাহলে কাজ করি, আমি আমার ধর্মান্তরিত হই, আমি খ্রিস্ট ধর্মে চলে যাই, তার উপরে আমি হিন্দু, সো আমি অ্যাকচুয়ালি ইংরেজি সাহিত্য রচনা করতে পারবো না, আমার এই জন্য ধর্মান্তরিত হতে হবে। তাই তিনি ধর্মান্তরিত হয়ে তার নামের আগে যুক্ত করেন মাইকেল মধুসূদন দত্ত। এবং পাশ্চাত্য বা ইউরোপিয়ান যে সকল দেশ রয়েছে সে সকল দেশে মানুষ যেভাবে জীবনযাপন করে তার প্রতি প্রবল ইচ্ছা থেকে দেখা যাচ্ছে যে ইংরেজি ভাষা সাহিত্য সাধনায় তার তীব্র আবেগ আরও বেড়ে যায় এবং দেখা যায় তিনি পরবর্তীকালে বাংলাদেশ বা ভারতবর্ষ ছেড়ে পশ্চিমা বিশ্বে চলে যান এবং পশ্চিমা বিশ্বে যেয়ে থাকা শুরু করেন। কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তীকালে জীবনে তিনি অনেক রকমের কষ্ট ভোগ করেছেন। দেখো, আমরা নিজেদের দেশে যেভাবে আরাম আয়েসে থাকি, রাজার হালে থাকি, আমি যখন অন্য একটা কান্ট্রিতে যাব, সে কান্ট্রিতে গেলে কিন্তু আমার তাদের মতো করে চলতে হবে, আমি আমার নিজের মতো করে থাকতে পারবো না। তখন কিন্তু আসলে এক ধরনের কষ্টের মধ্য দিয়ে যেতে হবে। ফর অ্যান এক্সাম্পল, এখন আমার সকালবেলা আমার নিজের নাস্তা নিজের বানাতে হয় না, আমার আম্মু হলো নাস্তা বানিয়ে টেবিলে রাখে, আমি সুন্দর মতো নাস্তা খেয়ে আমার কাজে চলে যাই। বাট আমি যখন বিদেশে যাব, বিদেশে গেলে কিন্তু আবার সকালে নিজের নাস্তা নিজের বানাতে হবে, দুপুরের লাঞ্চ নিজের প্যাক করতে হবে, রাতের ডিনার নিজের তৈরি করতে হবে। এখন দেখা যাচ্ছে যে আম্মুই আমার দুপুরের যে লাঞ্চ রয়েছে লাঞ্চ প্যাক করে আমাকে দিয়ে দিচ্ছে। এখন বাবারা দেখো, তুমি যখন বিদেশে যাবা এই কাজগুলো করার জন্য তোমার আম্মু বা কোনো তো হেল্পিং হ্যান্ড নাই, সো তখন তোমার এই কাজগুলো নিজেরই করতে হচ্ছে, বিষয়টা রকমের কষ্টের মধ্য দিয়ে যেতে হচ্ছে। তখন তিনি আসলে উপলব্ধি করেছিলেন, অর্থাৎ মাইকেল মধুসূদন তো এটা উপলব্ধি করেছিলেন যে তার আসলে বিদেশে আসাটা হয়তো কোনো জায়গা থেকে ঠিক হয় নাই, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তিনি তার যে জন্মভূমি রয়েছে জন্মভূমিকে মিস করা শুরু করে। এবং এই যে তিনি জন্মভূমিকে মিস করতেন, এটা তার কাব্য রচনার মধ্য দিয়ে, কবি প্রতিভার যথার্থতা যে ছিল সেটার মধ্য দিয়ে আসলে ফুটে ওঠে। এবং পরবর্তীতে তিনি একটি অমর কাব্য রচনা করে, সেটা হচ্ছে কি মেঘনাদ বধ। তার অমর কীর্তি ছিল মেঘনাদ বধ। এটা আসলে তোমার রাম রাবণের যে সম্পূর্ণ ঘটনাটা সেটার উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছিল। এরপর দেখি তার অন্যান্য কাব্যগ্রন্থগুলো কি: তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, বজাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী ইত্যাদি। তার নাটক হচ্ছে কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী। আচ্ছা বাচ্চারা, এখানে তো অ্যাকচুয়ালি অনেকগুলো দেওয়া রয়েছে, তাই না? আমি একটা কাজ করি, তোমাদেরকে একটা ওয়ান শার্ট সাজেশন দিয়ে দিই। এখন আমি যেগুলো রেড কালার দিয়ে, এইরকম রেড কালার দিয়ে দাগাবো, সেগুলো বুঝবা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো, তার অনেকগুলো কাব্যগ্রন্থ রয়েছে, এর মধ্যে কোনটা বেশি হলো কি ইম্পর্টেন্ট? সবার আগে তোমার তিলোত্তমা সম্ভব কাব্য এবং চতুর্দশপদী কবিতাবলী, ঠিক আছে? এই যে তোমার দুটা রয়েছে, এই দুটো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। নাটকের ক্ষেত্রে তোমার তিনটাই আসলে মনে রাখতে হবে, প্রহসনটা এরকম দরকার নাই। মানে কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী। আর এবং দেখা যাচ্ছে যে তার একটা হলো প্রহসন ছিল, সে প্রহসন বলে একে কি বলে সভ্যতা বুড়ো শালিকার ঘাড়েরও। এটা অ্যাকচুয়ালি অতটা ইম্পর্টেন্ট না, যেটা একটু আগে বললাম, এটা মনে রাখার দরকার নেই, সো সমস্যা নেই।
এরপরে দেখো বাংলা কাব্যে তিনি কি প্রবর্তন করেছিলেন? অমৃতাকর ছন্দ এবং সনেট তিনি প্রবর্তন করেছিলেন। এটা খুব ইম্পর্টেন্ট। অনেক ধরনের ছন্দ রয়েছে, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, এটা হচ্ছে অমৃতাকর ছন্দটা মাথায় রাখবা। এবং তিনি সনেট প্রবর্তন করেন। বাংলা সাহিত্যে যোগ করেছিলেন নতুন মাত্রা। 1873 সালের 29শে জুন তিনি পরলোক গমন করেন বা মৃত্যুবরণ করেন। গেল। এবার স্টুডেন্ট আমরা দেরি করব না, দেরি না করে আমরা কপোতক্ষ নদ যেটা রয়েছে কপোতক্ষ নদটা পড়া শুরু করব। এখন কপোতক্ষ নদটা পড়ার আগে তোমাদেরকে একটা টোটকা শিখাবো। কি টোটকা? ওইটা ফার্স্টে শিখাই, তারপরে হচ্ছে কি মূল কবিতার দিকে যাই। আমরা একটু আগায় যাই, আমরা একটু স্লাইড দিয়ে হলো গিয়ে সামনের দিকে এগিয়ে যাই। তোমাদের এখানে একটা মজার জিনিস রয়েছে, দেখাবো। এই যে বিষয়টা, এখানে যে তোমার মিল বিন্যাসটা রয়েছে, আমাকে একটু তোমরা বলো তো, তোমরা কারা কারা এই মিল বিন্যাসটা আসলে বুঝে, তোমরা কারা কারা এই মিল বিন্যাসটা বুঝে লেখো নাকি মুখস্থ করো? যারা মুখস্থ করো কমেন্টে লেখো ভাইয়া আমি মুখস্থ করি। আচ্ছা, এটা আসলে একটা মনে রাখার সিস্টেম রয়েছে। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? ক খ ক খ ক খ খ ক গ ঘ গ ঘ গ ঘ। আসো, ক খ একটা জোড়া, ক খ একটা জোড়া, ক খ একটা জোড়া, খ ক একটা জোড়া। ঠিক আছে, ওকে। তাহলে চলো আমরা হলো গিয়ে স্টার্ট করি। আমরা আবার যে একদম শুরুর দিকে রয়েছে শুরুর দিকে চলে যাব। ওকে, সো এখান থেকে আমরা শুরু করছি। তো জোড়াগুলা কি ছিল? ক খ ক খ ক খ খ ক। ঠিক আছে, আর আরেকটা কি ছিল আমার? গ ঘ গ ঘ গ ঘ। আচ্ছা, আমি যদি হলো কি চিন্তা করি, এবার দেখো আমার প্রত্যেকটাকে যদি আমি আলাদা আলাদা করে কাউন্ট করি, কি হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14। এখন আমি তোমাদেরকে দেখাবো এই পুরো কবিতাটার মধ্যে 14টা লাইন আছে বা 14টা পংক্তি আছে। দেখো, সতত হে নদ পরতই মোর মনে, 1 বিরলে, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। দেখছো এক্স্যাক্টলি যে 14টা লাইন রয়েছে। তার মানে এইখানে একটা জিনিস তোমাদের ফার্স্টে মাথায় রাখতে হবে, এই যে ছন্দটা, এই ছন্দের মধ্যে আমি যতগুলা বর্ণ ব্যবহার করেছি, যেরকম ক একটা বর্ণ, খ একটা বর্ণ, প্রত্যেকটা যদি আমি গুনলে দেখবো আমি 14টা বর্ণ ব্যবহার করেছি। 14টা বর্ণ ব্যবহার করা মানে এখানে তোমার 14টা লাইন রয়েছে। গেল, এটা হলো এর প্রথম স্টেপ ছিল। সেকেন্ড স্টেপ, এবার আমি যে কাজটা করব, খুব সুন্দরভাবে আমরা অঙ্ক যখন করি বা ম্যাথ যখন করি, আমরা অনেক সময় করি না, মনে করি এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই বা ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স, এরকম আমরা করি না। এবার আসো এরকম একটা মনে করার খেলা খেলি আমরা, এইটার মধ্যে একটা মনে করার খেলা খেলি। আচ্ছা, এখানে দেখো, সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে। একদম লাস্টে যদি এখানে দেখি দন্তান্ন নয়কারে নে আছে, লয়কারে লে আছে। ঠিক আছে, তাহলে চল একটা কাজ করি, এই দন্তান্ন নয়কারে নে মনে করি, দন্তান্ন নয়কারে নে আর লয়কারে লে, আমি এখন এটা মনে করব। আসো, দন্তান্ন নয়কারে নে এটার মানে হচ্ছে কি ক, লয়কারে লে এটা হচ্ছে কি খ। এটা আমি ধরলাম, মনে করলাম। এবার একটা অদ্ভুত জিনিস হলো গিয়ে আমি তোমাকে দেখাবো। ফার্স্টে হচ্ছে কি আমি লিখে যাই, তারপরে মিলাবো। ওকে, দেখো আমরা স্টার্ট করি। আচ্ছা, সো আমি যদি এভাবে এটা লিখি, তাহলে এটা কি হবে? ক, আর এটা হবে গিয়ে খ। দেখেছো, ক আর খ। একটা জিনিস দেখো, এই ক আর খ কিন্তু আমার এই জায়গাটাতেও বিদ্যমান। তার মানে আমার প্রথম যে ছন্দের মিলটা কিন্তু মিলায় ফেললাম। এরপর আবার এটা খালি মনে রাখবা, নয়কারের নে ইজ ইকুয়ালস টু ক, লয়কারের লে ইজ ইকুয়ালস টু খ। আবার যাই, দেখো নয়কারে নে বলছে, নয়কারে নে ইজ ইকুয়ালস টু ক, লয়কারে লে ইজ ইকুয়ালস টু খ। দেখতে পাচ্ছ? এরপর দেখো আবার নয়কারে নে আসছে, যে নয়কারে নে, তার মানে ইজ ইকুয়ালস টু ক। পরের ইয়াতে যাই, লয়কারে লে আসছে, লয়কারে লে ইজ ইকুয়ালস টু, একটু আগে দেখো যে লয়কারে লে ইজ ইকুয়ালস টু খ, দেখো লয়কারে লে ইজ ইকুয়ালস টু খ। এখন দলের পরে আবার জলে আসছে না, তার মানে এখানে লয়কারে লে রয়েছে, এই লয়কারে লেও ইজ ইকুয়ালস টু আমার খ। দেখছো? আবার লাস্টে তোমার দন্তান্ন আসছে, এই দন্তান্নটা যদি হলে আমি চিন্তা করি,
দন্তান্নয়কারে নে ইজ ইকুয়ালস টু ক। তাহলে আমি যদি একটু দেখি এখানে কি হলো সম্পূর্ণ জায়গা থেকে, ক খ, এই যে এই ক খ তো তোমার এখানে আমি দিয়ে দিছি, এরপরে দেখো আবার কি আসছে, এই যে এই ক খ আসছে, এই ক খ, তার মানে আবারও আসছে হলো কি আমার ক খ, এরপরে দেখো এই যে এখানে ক আসছে, এখানে খ আসছে, সো দেখো আবারও আসছে আমার ক খ, এরপরে দেখো এখানে খ আসছে, এখানে ক আসছে, তার মানে খ ক, আবার আসছে আমার খ ক। এই জিনিসটা আমরা অনেককে দেখে মুখস্থ করতে, এটা মুখস্থ করার কিছু নাই, এটা এভাবে টেকনিক্যালি বের করা যায়। আচ্ছা, আমার তো প্রথম যে এটা লিখছিলাম, প্রথম যে লাইনটা এটা তো মিলে গেল, এবার গ ঘ গ ঘ গ ঘ মিলাইতে হবে, একই সিস্টেম একই সিস্টেম। আসো আগাই আমরা সামনের দিকে, দেখো এখানে কি বলতেছে, যতদিন যাবে সাগরের দিতে, তার মানে আমি ধরি বয়কারে বে ইজ ইকুয়ালস টু গ, তয়কারে তে ইজ ইকুয়ালস টু ঘ, বয়কারে বে ইজ ইকুয়ালস টু গ, তয়কারে তে ইজ ইকুয়ালস টু ঘ। দেখো বে, বে এটার মানে হচ্ছে গিয়ে গ, তে এটার মানে হচ্ছে গিয়ে ঘ, বে মানে গ, তে মানে ঘ, আচ্ছা ঘ, বে মানে আবারও গ, তে মানে আবারও ঘ। দেখতে পাইলা কি হইলো আমার, গ ঘ গ ঘ গ ঘ, রাইট। এবার আমি চলে যাই গ ঘ গ ঘ গ ঘ। সো বাচ্চারা এইটাই হচ্ছে আমাদের এই যে কপোতাক্ষ নদীর ছন্দটা, এই ছন্দটা আমরা মনে রাখার জন্য সারাক্ষণ পড়ি ক খ ক খ ক খ ক খ গ ঘ গ ঘ গ ঘ গ ঘ, বাট আমরা ভুল করি, বাট এভাবে ভুল করা যাবে না, ভুল ছাড়া এভাবে পড়া যায়। হোপফুলি এই টেকনিকটা আমরা শিখলাম, টেকনিকটা তোমরা মনে রাখবে, এবং এভাবেই কিন্তু আমরা আমাদের পেইড ব্যাচের প্রত্যেকটা জিনিস টেকনিক্যালি পড়াই। আগাই সামনের দিকে, তাহলে চলো মোটামুটি এতটুকু পার্ট হয়ে গেল, আমরা হলো কি বলে এই জিনিসগুলা ডিলেট করে দিলাম। আচ্ছা এবার আসলে আমরা আবার স্টার্ট করি। ওকে, সো ফার্স্টে হলো আমি কি দেখতে পাচ্ছি, বলছে সতত হে নদ তুমি পর মোর মনে, সতত তোমার কথা ভাবি এই বিরলে। এখানে বলা হচ্ছে একটা নদের কথা, মানে নদীর চেয়ে যেটা বড় সেটাকে বলা হয় নদ, সেই নদের কথা কবি সবসময় হচ্ছে মনে পড়তেছে। এবং দেখা যাচ্ছে কেন মনে পড়তেছে, কারণ কবি হচ্ছে বিদেশে আছেন, কবি বিদেশে আছেন এবং বিদেশে থেকে তার যে হলো মাতৃভূমির কথা, মাতৃভূমি তিনি মিস করতেছে, তাই তিনি এই কথাটা হলো বলতেছে সতত তোমার কথা ভাবি এই বিরলে, অর্থাৎ তিনি একা একা বসে লুকায় লুকায় তার যে নিজের দেশের কথা রয়েছে, রাষ্ট্রের কথা রয়েছে, মা এবং মাটির কথা রয়েছে, সেটার কথা বেসিক্যালি তিনি ভাবতেছেন। এই লাইনগুলোতে কবিতার শোক এবং প্রেমের অনুভূতি প্রকাশ করেছেন। শোক কেন, কারণ তিনি দেশকে মিস করেন। প্রেম কারণ তিনি দেশকে ভালোবাসেন। নদী তার স্মৃতি এবং অতীতের সাথে গভীর সম্পর্কের প্রতীক হয়ে উঠেছে। সেই নদী নিয়ে তিনি তার মনে এক ধরনের নিরন্তর চিন্তা ও মায়া বিরাজ করছেন। কবির যে বাড়ি ছিল কপোতাক্ষ নদের পাশে, তখন তার কপোতাক্ষ নদের সাথে সুন্দর একটা সখ্যতা গড়ে উঠেছিল, কপোতাক্ষ নদের প্রবাহমানতা সবকিছু তার অনেক বেশি ভালো লাগতো। সো এরকম একটা জায়গা থেকে কবি মাইকেল মধুসূদন দত্ত ওই যে তোমার নদটা রয়েছে, নদটাকে তোমার মেনশন করে এই কথাগুলো বলছেন। আগাই, সতত জ্যামতি লোকে নিশার সম্পনে, বলতেছে সতত মানে সবসময়, জ্যামতি যেমন, লোক সাধারণ মানুষ, নিশার স্বপনে রাত্রি ঘুমাইলে আমরা স্বপ্ন দেখি না, সেই স্বপ্নের কথা বলা হচ্ছে। শোনে মায়া মন্ত্রধ্বনি তব কল কল, শোনে মায়া মন্ত্রধ্বনি তব কল কল, এর মানে হচ্ছে আমরা যখন রাত্রেবেলা ঘুমাই, রাত্রেবেলা ঘুমানোর সময় আমরা কিন্তু অনেক ধরনের স্বপ্ন দেখি। কোনো স্বপ্ন আমাদের হৃদয়ে অনেক দাগ কেটে যায়, মনে হয় পরদিনও আমরা এই স্বপ্নটা আবার দেখবো বা এরকম কিছু একটা, এরকম কিন্তু এক ধরনের মনস্কামনা আমাদের মধ্যে সৃষ্টি হয়ে থাকে। সো সব কিছু মিলায় বাচ্চারা এখানে কি বলা হচ্ছে যে আমি রাত্রেবেলা যে স্বপ্নগুলো দেখি সেই স্বপ্নটাকে অনেক সময় বাস্তবেও পেতে চাই। কবির কাছে এই কপোতাক্ষ নদের পাশে যাওয়া, তার নিজের দেশে ফেরত যাওয়াটা স্বপ্নের মতো হয়ে গিয়েছে, সেই স্বপ্নটাকে সে বাস্তবে পরিণত করতে চান। জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে, অর্থাৎ আমাদের রাতে দেখা তো স্বপ্নগুলো কি সবসময় পরিপূর্ণ হয়? অবভিয়াসলি হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই হয় না, হয়তো 100% কেসে হয় না। তার মানে কি ওই স্বপ্নটার কারণে আমি একটা ভ্রান্তির মধ্যে চলে গেছি। ভ্রান্তি মানে কি? ধোঁকা, যে
আমায় কেউ ধোকা দিচ্ছে, ছলনা করছে, তার মানে ভ্রান্তির ছলনে কবি বলতেছেন আমি জানি আমার দেশে ফেরত যাওয়াটা, দেশে গিয়ে দেশের কাছে থাকাটা, এই কপোতাক্ষ নদে আবার সাঁতার কাটাটা, কপোতাক্ষ নদের সঙ্গে সময় কাটাটা, এই কোনোটাই অ্যাকচুয়ালি আর হবে না। এই সব কিছুই রাতের স্বপ্নের মতো একটা ভ্রান্তি বা ধোঁকা। এখানে বাকিটা ব্যাখ্যা দেওয়া রয়েছে। এখানে কবি নদীকে একটি মায়াবী শক্তিরূপে চিত্রিত করেছেন, যার কলকল শব্দে মানুষের মন হারিয়ে যায়, মায়ামন্ত্রের মতো কাজ করে। আবার এই মায়ামন্ত্রের মধ্যে আসলে কবি হারিয়ে যেতে চান, ঠিক আছে, কিন্তু কবি যে এই মায়ামন্ত্রের মধ্যে হারিয়ে যেতে চান এটা আসলে আদৌ সম্ভব কিনা কবি সন্দেহ পোষণ করছেন, কারণ কবি অনেক দূরে অবস্থান করছেন। ওকে, এরপর দেখি, বহু দোষ দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহে তৃষ্ণা মিটে কার জলে। দেখো কই বলতেছেন আমি অনেক দেশ দেখছি, আমি অনেক নদী নালা খাল বিল দেখছি, কিন্তু আমার মাতৃভূমির কাছে আমি যে ফিলিংসটা পাই, মাতৃভূমি আমাকে যে ফিলটা দেয়, সেটা আসলে হয় না, সেটা আসলে অন্য কেউ আমাকে দিতে পারে না। কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, এইটা কার জলে হলো গিয়ে মিটে। মাতৃভূমি আমাকে যে পরিমাণ ভালোবাসে, পৃথিবীতে এত এত আমি নদী দেখছি, এত এত নদ দেখছি, এত এত শহর দেখছি, সেই তোমার হচ্ছে স্নেহ আমি আর কারোর কাছেই পাই না। দুগ্ধস্রোতরূপী তুমি জন্মভূমির স্তনে, অর্থাৎ জন্মভূমি আমাদের কাছে যেরকম আমাদের মাতৃভূমি, আমরা ছোটবেলায় কি করি, মায়ের বুকের দুধ খেয়ে বড় হই, ঠিক তেমনি এই যে তোমার মাতৃভূমি রয়েছে, মাতৃভূমির সাথে কবির ওরকম আত্মিক একটা সম্পর্ক রয়েছে। দেখো ব্যাখ্যায় কি বলতেছে, যে এই মাতৃভূমি তাকে তৃপ্তি দেয় এবং শান্তি দেয়। কবির মনের এই গভীর অনুভূতি এবং প্রেমের চিত্র এক চিরকালীন সম্পর্কের প্রতীক, যা জন্মভূমি ও নদীর মধ্যে বিদ্যমান, যেটা মাত্র হলো বললাম। কবি বলতেছেন যে আমার দেশ এবং আমার দেশের নদী আমাকে যে সাপোর্টটা দেয়, আমাকে যে ভালোবাসাটা দেয়, সেটা অ্যাকচুয়ালি অন্য কোনো সময় আমি আর হলো গিয়ে পাই না, অন্য কোথাও থেকে আমি আর পাই না। সো যেহেতু হচ্ছে কি আমি এই জিনিসটা পাচ্ছি না, এই দেশই আসলে আমার কাছে সব, কিন্তু আমি দেশের কাছে আসতে পারবো কিনা জানি না, কারণ আমি অনেক দূরে অবস্থান করছি। এই কবিতার উপরে ভিত্তি করে আমি একটি চিত্র তৈরি করতে পারি, যেখানে নদীকে মাতৃস্তনের মতো স্নেহময় এবং নদীর পাশে কবি গভীর আবেগে বসে আছেন। সে ধরো তুমি তোমার মায়ের পাশে হলো বসে আছো বা শুয়ে আছো, তোমার মা তোমাকে আদর করছেন, মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, খুব ভালো লাগছে। ঠিক তেমনি কবিরও এই তার নিজের দেশের নদীর পাশে বসে থাকতে ভালো লাগে। আগাই, এরপর দেখে কি বলতেছি, আর কি হবে দেখা যতদিন যাবে। কবি বলতেছেন যে হে জন্মভূমি, তোমার সাথে কি আমার আর আদৌ কখনো দেখা হবে যতদিন যাবে সামনে। প্রজারূপে রাজা রূপে সাগরের দিতে, বাড়ি রূপে কর তুমি এ মিনতি গাবে। দেখো, প্রজারূপে রাজরূপে সাগরের দিতে, বাড়ি রূপে কর তুমি। আমরা কি জানি, নদীর পানি গিয়ে সাগরে পতিত হয়। কবি বলতেছেন যে তোমার এই পানি, নদীর পানি সাগরে পতিত হয়, এবং কবিটা কি বলতেছেন, তুমি কর বা ট্যাক্স হিসাবে এই পানিটা তুমি হয়তো সাগরকে দিচ্ছ। সেই সাগরের পানি কোথাও না কোথাও ভাবে ঘুরে আমি যে দেশে অবস্থান করছি সেখানে হয়তো আসছে। খুবই সিম্পল না ব্যাপারটা? মানে নদীর পানিকে সাগরে মিশে, সাগরের পানিকে মহাসাগরে মিশে, সেই মহাসাগর তো সারা দেশ সারা পৃথিবীকে হলো ঘিরে রেখেছে। তো কবি হলোকে বলতেছেন যে ধরে নিলাম তোমার যে পানিটা, সে তোমার পানিটাই আমার কাছে হলো গিয়ে আসছে, তুমি আমাকে কি তোমার সেই পানিটা আদৌ দিবা? কবি রিকোয়েস্ট করছেন, যে বলছে না এ মিনতি গাবে, যে কবি রিকোয়েস্ট করছেন যে তুমি তোমার যে পানিটা রয়েছে, পানিটা প্রজারূপে যেহেতু হলো সাগরকে ট্যাক্স হিসাবে দিচ্ছ, সেটার একটা অংশ আমাকেও মহাসাগরের মাধ্যমে এসে দিয়ে যাও, যাতে করে আমি বিদেশে থেকেও তোমার অনুভবটা অ্যাটলিস্ট ফিল করতে পারি, তোমার উপস্থিতিটা ফিল করতে পারি। আচ্ছা, সো দেখো পরবর্তীতে,
বঙ্গত জনের কানে শখে সখারিতে নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে। কবি এখানে বলতেছেন তিনি বাংলার জন্য অনেক আশাবাদী, তিনি বিশ্বাস করেন বাংলার সাফল্য এমন এক উচ্চতর পর্যায়ে পৌঁছাবে যেখান থেকে বাংলাকে সবাই চিনবে। অ্যাকচুয়ালি কবি এখানে নিজের যে গিল্ট ফিলটা ছিল, গিল্ট ফিল থেকে বাইর হয়ে আসতে যাচ্ছে। কেন কবি কি করছে? কবি করছে হচ্ছে কি বাংলার সাহিত্য, তার কাছে মনে হচ্ছে বাংলার সাহিত্য ঠিকঠাক মতো হচ্ছে না, আমি হলো গিয়ে ইংরেজি সাহিত্যে বেশি নাম রোশন করতে পারবো, বেশি নাম কামাইতে পারবো, আমি ইংরেজি সাহিত্যিক হয়ে যাই। সো এরপর সুন্দর মতো আল্লাহর নাম নিয়ে ইংরেজি সাহিত্যের দিকে চলে গেছে। কিন্তু কবি এখন যখন তার নিজের দেশকে মিস করে, নিজের দেশকে ফিল করে, তখন এই বান্দা কি করেন? এই বান্দা বলতেছেন যে আমি জানি এই যে আমার বাংলা রয়েছে, বাংলা একদিন অনন্য পর্যায়ে চলে যাবে। এরপরে দেখি এটি একটি সশক্ত আবেগপূর্ণ দৃশ্য যেখানে বাংলা শ্রেষ্ঠত্ব এবং ঐতিহ্য সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে, এবং তাই তিনি বলছেন যে লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে, অর্থাৎ বাংলাদেশ সেহেতু সামনের দিকে এগিয়ে যাবে, বাংলাদেশে যে গানগুলো রয়েছে সে গানগুলো ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাবে। তো স্টুডেন্ট, পুরোটা যে কবিতাটা রয়েছে, পুরো কবিতাটা খুবই শর্টলি যদি আমি সামারাইজ করি, প্রথমত কবি যে কাজটা করেছেন, কবিতার যে মিস করছেন এই বাংলাদেশকে সেটাকে হলো বুঝিয়েছেন। দ্বিতীয়ত তিনি তার মাতৃভূমিকে তার জন্মভূমি, তার মায়ের সঙ্গে তুলনা করেছেন এবং বলেছেন মা এবং মাতৃভূমি একই, তিনি এটা বিদেশে এসে বুঝতে পেরেছেন। তৃতীয়ত তিনি হলো গিয়ে বলছেন যে তিনি যে আসলে এত দূরে চলে আসছেন, সে দূরে চলে আসাটা ঠিক হয় নাই, তার নিজের দেশের কাছে থাকলে তার ভালো লাগতো। এবং চতুর্থ তিনি বলছেন যে একদিন না একদিন অবশ্যই এই যে সমগ্র বাংলা রয়েছে, আই রিপিট, এই যে সমগ্র বাংলা রয়েছে, সমগ্র বাংলা খুবই ভালো পারফর্ম করবে এবং তারা খুব ভালো নাম কামায় উপরের দিকে উঠে যাবে। দ্যাটস ইট। সো এই ছিল আমার পুরাটা কবিতা, পুরাটা কবিতার ব্যাখ্যা। সবাই যদি বুঝতে পেরে থাকো কমেন্টে লেখো ডান, বুঝেছি। আগাই। সো স্টুডেন্ট, আমরা মোটামুটি অনেকাংশই পড়ে ফেলেছি, বাট তোমাদেরকে একটা মজার জিনিস বলে, আমাদের ক্লাস 9-10-এ যে এতক্ষণ যে আমি কবিতাটা পড়ালাম, এই কবিতাটা সহ অন্যান্য যতগুলো টপিক রয়েছে সবগুলো টপিক নিয়ে আমাদের রয়েছে একটা স্পেশাল বই যার নাম মাস্টার বুক। এই মাস্টার বুকের কভারগুলো দেখতে পাচ্ছ, এই দুটা কালার দেখতে পাচ্ছ, নবম দশম শ্রেণীর বাংলা নীল কালার, এই দুটা বই আমি লিখেছি সম্পূর্ণ নিজের হাতে। সো তোমরা যা এই বই দুটা পাবা বুঝতে পারবা যেটা আমার লেখা, ফারসিন ভাইয়ের লেখা। এরপর তোমাদের দুর্জয় ভাই ইংরেজি লিখছে, তারপর তোমাদের জেনারেল ম্যাথ আছে, আইসিটি আছে, পদার্থবিজ্ঞান আছে, রসায়ন রয়েছে, উচ্চতর গণিত রয়েছে, জীববিজ্ঞান রয়েছে। এবং আমাদের এই সবগুলো মাস্টার বুকে একটা পার্টিকুলার স্ট্রাকচার ফলো করে পড়ানো হয়েছে। সেই স্ট্রাকচারটা কি? সেটা হচ্ছে গিয়ে ম্যাপ, মাস্টার, অ্যাপ্লাই, প্রুফ। তোমাদের আয়মান সাদিক ভাই কিন্তু বেশ কয়েকবার এই জিনিসগুলো নিয়ে তোমার সাথে কথাবার্তা বলেছেন। ম্যাপ পদ্ধতিতে আমরা পড়াই, এটা কি? মাস্টার, অ্যাপ্লাই, প্রুফ। এখন তুই বলতে পার ভাইয়া এটা কি বুঝলাম না তো, আপনি কপোতাক্ষ নদ থেকে দিয়ে কীভাবে আসতেন কিছু বুঝলাম না, আসো বুঝাই। সে ধরো কপোতাক্ষ নদটা যেই বইটার মধ্যে রয়েছে ওই বইটা মাস্টার, অ্যাপ্লাই, প্রুফ আকারে তোমার হলো দেওয়া আছে। সো মাস্টারের মধ্যে আমরা কি করছি? আমরা হলো মৌলিক আলোচনা করছি। আমি এতক্ষণ ধরে কপোতাক্ষ নদীর যে ব্যাখ্যাগুলো ভার্বালি দিলাম, এই ক্লাসটা তুমি হয়তো ইউটিউবে দেখছো, কয়েকদিন পরে তোমার এই ক্লাসটা লাগবে, তুমি খুঁজে পাচ্ছ না, তোমার পরীক্ষার একটু পরে শুরু হবে, তুমি ভাবছিলা যে ফারসিন ভাই একটা টেকনিক শিখিয়েছিলেন বা ফারসিন ভাই বলেছিলেন যে কিভাবে এই শত হয়ে নেওয়া হাবিজাবি কাজগুলো করেছে, আমার একটু ভিডিওটা দেখা দরকার। পাচ্ছ না, পাইলাই না, পরীক্ষা হলে চলে গেল। ঠিক ওই মোমেন্টে তোমার কাছে যদি মাস্টার বুকটা থাকে, মাস্টার বুকের তোমার যে মাস্টার পার্টটা রয়েছে যেখানে মৌলিক আলোচনা রয়েছে, এখানে তুমি যদি ঢোকো দেখবা আমি যে কথাগুলো ভার্বালি বলে তোমাদেরকে বুঝাইলাম এক্স্যাক্টলি সেই কথাগুলা এখানে তোমার লিখিত অবস্থায় রয়েছে। পরীক্ষার আগে তুমি যদি যাও পরীক্ষার হলে, তখন এই পার্টটা যদি জাস্ট মাস্টার পার্টটা যদি একবার রিভিউ করে যাও, তোমার কিন্তু দাঁড়ানোর উপরে ওয়ান শট রিভিশন হয়ে যাবে। আর এই জিনিসটা আমরা এনশিওর করেছি মাস্টার পার্টে, এবং এর পাশাপাশি হচ্ছে কি সহজ ব্যাখ্যা দিয়ে দিয়েছি প্রতিটা টপিকের। লাইক সতত হে নদ তুমি পরমর মনে বলতে কবি এখানে কি বুঝিয়েছেন, এই পুরা লাইনটার 2-3 বাক্যের মধ্যে ব্যাখ্যা দিয়েছি, যেটা তোমার সিকিউর খ নম্বরের জন্য অনেক বেশি হেল্প করবে। এরপর তোমাদেরকে পরবর্তী যে পার্টটা বুঝাবো সেটা হচ্ছে কি অ্যাপ্লাই। সো তুমি বলতে পারো ভাইয়া অ্যাপ্লাই আবার কি? খুবই সিম্পল। তোমাকে আমি একটা কবিতা পড়ালাম, কপোতাক্ষ নদ মাস্টার।
কপোতাক্ষ নদের রিভিউগুলো মাস্টার পার্টে পেয়ে গেলা। ফার্স্ট আমি পড়াইলাম ক্লাসে, মাস্টার পার্টে হচ্ছে কপোতাক্ষ নদের রিভিউ পেয়ে গেলা। অ্যাপ্লাই তুমি আদৌ বুঝছো সেটা তোমার দেখতে হবে না। সো অ্যাপ্লাইয়ের জন্য অ্যাপ্লাইয়ের পার্টে বিগত বছরের বোর্ডে আসা এমসিকিউজ এবং প্র্যাকটিস এমসিকিউজ দিয়ে দিয়েছি। অ্যান্ড তুমি তো অ্যাপ্লাই করে ফেললা, এরপর হচ্ছে প্রুফ, নিজেকে প্রমাণ করতে হবে। কীভাবে প্রমাণ করবা? তোমার বইয়ের যে সৃজনশীলগুলো রয়েছে সেটা সমাধানগুলো দেওয়া রয়েছে, অতিরিক্ত সৃজনশীলের সমাধান রয়েছে, শর্ট কোশ্চেনের সমাধান দেওয়া আছে। সো দিস ইজ ইট। এই একটা প্রক্রিয়ায় তুমি যদি আমার একটা ক্লাস করো, সাপোজ কপোতাক্ষ নদে আছে ক্লাসটা করলা, এখন তোমার হাতে যদি একটা মাস্টার বুক থাকে যেখানে মাস্টার অ্যাপ্লাই প্রুফ এই 3টা ক্রাইটেরিয়াতে বইটা রচনা করা হয়েছে, তখন কিন্তু তোমার এই পার্টিকুলার টপিকের উপরে একদম টপ টু বটম প্রিপারেশন হয়ে যাবে। এবং এই টপ টু বটম প্রিপারেশন তুমি যদি লক করতে পারো, পরীক্ষার হলে এই চ্যাপ্টার থেকে বলছি না 12 মার্ক আসবে, 12তে তুমি ন্যূনতম 11 পাবা। বুঝছো কি বলছি? ন্যূনতম 11, 12তে 12 পেতে পারো যদি সিকিউতে 10-এ 10 পাও। ওকে, সো ডান। আমরা তাহলে আগাই সামনের দিকে, শব্দার্থ টিকা। আচ্ছা, সো এটা অ্যাকচুয়ালি বইয়ের মধ্যে রয়েছে, অতটা তোমার ঝামেলার কিছু নাই। যেরকম সতত মানে সর্বদা বা সবসময়, বিরলে একান্ত নিরিবিলিতে আড়ালে যেটা বলেছি, নিশা মানে রাত্রি, ভ্রান্তি মানে ভুল, বাড়িরূপ কর। প্রজা যেরকম রাজাকে কর বা ট্যাক্স দেয়, তেমনি কপোতাক্ষ নদ সাগরকে জলরূপে ট্যাক্স দেয়। গেল চতুর্দশপদী কবিতায়, যেটাকে ইংরেজিতে বলে সনেট, বাংলায় বলে চতুর্দশপদী কবিতা। 14 চরণ, এই যে 14 চরণ, আমরা হলো কি একটু আগে পড়ে আসলাম কিন্তু, অক্টেভ আর সেপসেট। প্রথমে হলো কি 8টা ছিল, পরে হলো কি 6টা ছিল। 14টা চরণ আমরা গুনে গুনে দেখালাম না? ক খ ক খ ক খ খ ক গ ঘ গ ঘ গ ঘ। তোমার কয়টা চরণ রয়েছে? 14টা চরণ রয়েছে। সো সমন্বিত ভাবসংহত সুনির্দিষ্ট চতুর্দশপদী কবিতার প্রথম 8 চরণের স্তবককে অষ্টক বা অক্টেভ এবং পরবর্তী 6 চরণের স্তবককে সেপসেট বলে। ডান। সো মোটামুটি গেল এতটুকু। এরপরে হচ্ছে এই যে আমরা এই যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা কিন্তু ইতিমধ্যে ক্লাসে দিয়ে দিয়েছি, যারা এখন এটা পাও না একটু রিভাইন্ড করে দেখে নাও। আচ্ছা, লেখক পরিচিতি আমরা অলরেডি কথাবার্তা বলে ফেলেছি, এটা আর লাগবে না তোমার আলাদা করে। আসো আমাদের পাঠ পরিচিতি যে পাঠটা রয়েছে, এখানে কি বলতেছে? কপোতাক্ষ নদ কবিতাটি কবির চতুর্দশপদী কবিতাবলী থেকে আসলে গৃহীত হয়েছে এবং এই কবিতায় কবির স্মৃতি কাতরতার আবরণে তার অতুজ্জ্বল দেশপ্রেম, অর্থাৎ তিনি আসলে খুবই স্মৃতি কাতর হয়ে গেছেন, তিনি তার নিজের দেশকে মিস করতেছে, এই জায়গা থেকে তার যে দেশপ্রেমের বিষয়টা রয়েছে সেটা আসলে প্রমাণিত হয়। এবং কবি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বলে কপোতাক্ষ নদকে নিয়ে তিনি আসলে একটা কবিতা রচনা করেছেন। এরপর দেখতে পাচ্ছি, আমি বারবার বলেছিলাম তিনি একটি ইউরোপিয়ান কান্ট্রিতে বসবাস করতেন। কোথায় বসবাস করতেন? ফ্রান্সে। তিনি যখন ফ্রান্সে বসবাস করেন, তখন জন্মভূমির শৈশব কৈশোরের বেদনাবিধু স্মৃতি তার মনে জাগিয়েছে কাতরতা, অর্থাৎ তার মনে হচ্ছে কি এক ধরনের দুঃখ জাগিয়েছে যে আমি আমার দেশকে মিস করছি, এরকম হলো কি একটা অবস্থা। তিনি অনেক দূরে বসেও কপোতাক্ষ নদের যে কলকল ধ্বনি রয়েছে সেটাকে শুনতে পান। তিনি ফ্রান্সে বসে বাংলাদেশে কপোতাক্ষ নদের ধ্বনি শুনতে পাচ্ছেন। আমরা বুঝতে পারতেছো তিনি কতটা হলো কি ইন্দ্রিয় সচেতন এবং কতটা তিনি দেশকে ভালোবেসেছেন। এরপর দেখো পরবর্তী যে পয়েন্টটা হলে দেখতে পাচ্ছি, কত দেশে কত নদ নদী দেখেছেন, বারবার বলছে অনেক দেশে অনেক ধরনের নদ নদী দেখেছেন, কিন্তু জন্মভূমির এই নদ যেন মায়ের স্নেহ টোরে তাকে বেঁধেছে, কিছুতেই তিনি তাকে ভুলতে পারেন না, কিছুতেই তিনি তাকে কি করতে পারেন না? ভুলতে পারেন না। দ্যাটস ইট। সো এবং লাস্টে এসে দেখতে পাচ্ছি যে তিনি হলো গিয়ে সন্দেহ পোষণ করছেন তিনি আদৌ এই নদীর দেখা পাবেন কিনা, কিন্তু পাশাপাশি এটাও তিনি বলছেন যে আমি ভেবেছিলাম বাংলা সাহিত্য আসলে সামনের দিকে এগিয়ে যাবে না, কিন্তু আমি এখন বুঝতে পারি এটা আসলে ভুল ধারণা এবং বাংলা সাহিত্য অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবে। এবং তার সদস্যের জন্য হৃদয়ের কাতরতা যেরকম ব্যক্ত করেছেন, ঠিক তেমনি দেশ যে সামনের দিকে এগিয়ে যেয়ে অনেক ভালোভাবে নিজেকে প্রমাণ করতে পারবে সেই বিষয়টাও তিনি এই কবিতার লাস্টে এসে ব্যাখ্যা করে দিয়েছেন। দ্যাটস ইট। তো স্টুডেন্ট মোটামুটি কিন্তু আমাদের শেষ হয়ে গেল। এবার দেখি আমাদের যে সৃজনশীলের জ্ঞানমূলক পার্টটা রয়েছে এটা কিছু নির্দিষ্ট সাজেশন। মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্টধর্ম দীর্ঘতম কত সালে? অ্যান্সার হচ্ছে কি তোমার 1843 সালে, এবং এই প্রশ্নটা এসেছিল যশোরপুর 2016-তে এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে কারা কারা এই ভিডিওটা দেখছো একটু জলদি কমেন্টে জানাও। এরপর দেখি প্রশ্ন নাম্বার 2, কত সালে তিনি মাইকেল যুক্ত করেন? যে বছর তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন ওই বছরই তিনি তার নামের আগে মাইকেল যুক্ত করেন। এরপর দেখি মাইকেল মধুসূদন দত্ত কয়টা প্রহসন রচনা করেছেন? 2টা, চতুর্দশপদী কবিতাবলী এবং আরেকটা কি ওরা তোমরা কমেন্টে জানাও। ঠিক আছে, এরপর দেখি বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তন করেন কে? কুমিল্লা বোর্ড।
2015-তে আসা প্রশ্ন। সনেটের প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত। 7 নাম্বার, মাইকেল মধুসূদন দত্ত 1873 সালে পরলোক গমন করেন। বহুদেশীয় কবি কি দেখেছেন? বহুদেশীয় কবি বহু নদ নদী দেখেছেন। আমরা অনেক সময় করি কি জানো, শুধু নদ নদী লিখে দিই, হবে না, বহু পার্টটা অ্যাড করতে হবে। তিনি বলেছেন বহু দেশে দেখিয়াছে বহু নদ তলে, আর তার মানে অনেকগুলো নদ নদী তিনি আসলে দেখিয়াছেন। আগাই সামনের দিকে। তো তার অমর কীর্তি কোনটা? তার অমর কীর্তি হচ্ছে তোমার মেঘনাদ বধ কাব্য। মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্যের নাম কি? এটা হচ্ছে তোমার বীরাঙ্গনা কাব্য। এটা মনে রাখবা, বীরাঙ্গনা কাব্য হচ্ছে এটা পত্রকাব্য, অর্থাৎ কবিতার মাধ্যমে, পত্রের মাধ্যমে কবিতা লেখা হয়েছে এরকম। সো এরপর দেখি তোমার বিরলে শব্দের মানে কি? নিরিবিলিতে। দেখো শব্দ অর্থ থেকে কিন্তু বোর্ডেই প্রশ্ন আসে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু এই 33টা মিটে কার জলে, এর পরের পংক্তি কি? দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। ইউজুয়ালি এইটাই প্রশ্ন তেমন একটা আসে না, বাট মাঝে মধ্যে চলে আসলেও আসতে পারে, তাই একটু পড়ে যাওয়াটা বেটার। আসো এবারে আমরা অনুধাবনমূলক প্রশ্ন সাজেশন দিব। দেখো, প্রজারূপে রাজরূপে সাগরের দিতে বাড়ি রূপ কর তুমি। ব্যাখ্যাটা দেওয়া রয়েছে, ব্যাখ্যাটা ভার্বালি বলে দিচ্ছি। আমরা কি করি? আমরা কিন্তু বাংলাদেশের মানুষরা ট্যাক্স দিই, কর দিই। এখন বলতে পারো কাকে দিই? বাংলাদেশ সরকারকে দিই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে আমরা ট্যাক্স দিই। এই ট্যাক্সের টাকাই দেখা যাচ্ছে দেশ চলে। এখন ব্যাপারটা হচ্ছে প্রজারূপে রাজরূপে সাগরের দিতে বাড়ি রূপ কর তুমি। একইভাবে নদীও সাগরকে কর দেয় বা ট্যাক্স দেয়। ইউ মে আস ভাইয়া কিভাবে? কারণ নদীর পানি সাগরে গিয়ে পতিত হয়। নদীর পানি যখন সাগরে পতিত হচ্ছে, তার মানে ওই যে নদীটা রয়েছে, ওই নদীটা সাগরকে আসলে ট্যাক্স দিচ্ছে। কবি এভাবে জিনিসটা চিন্তা করেছেন। সো এই জিনিসটা নিয়ে বেসিক্যালি এখানে কথাবার্তা বলা হয়েছে। এরপর দেখি, ব্যাখ্যা করো। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, এটার মানে কি? এটার মানে হচ্ছে কি, কবির কাছে জন্মভূমি মায়ের মতো বলে কপোতাক্ষ নদকে তিনি দুগ্ধ স্রোতরূপী বলেছেন। আমরা মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়েছি। মায়ের পাশে গিয়ে শুইলে মা আমাকে আদর করেন, মাথায় হাত বুলিয়ে দেন, মাথা টিপে টিপে দেন। তার মানে কি, মায়ের একটা স্নেহ আমরা সবসময় হচ্ছে গিয়ে পাই। একইভাবে কবি মাইকেল মধুসূদন দত্ত হলো বলতেছেন যে এই কপোতাক্ষ নদ তার মাতৃভূমির মতোই, তার মায়ের মতোই। যদি কপোতাক্ষ নদের পাশে শান্তি পান, ঠিক যেরকমটা শান্তি যে কেউ পায় তার মায়ের পাশে বসলে। ওকে, আগাই। জুড়াই এ কান তব আমি ভ্রান্তির ছলনে। ওই যে কবি হলো ইয়াতে বসে, ফ্রান্সে বসেই কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনছেন। কলকল ধ্বনি শোনার পরে তিনি বলতেছেন যে এই জিনিসটা তার ভ্রান্তি হচ্ছে, বুঝতে পারতেছে, বাট তাও তিনি হচ্ছে কি এইভাবেই তার কানকে জুড়ায়, তার কানকে শান্তি দেয় যে আমি অ্যাটলিস্ট আমার এই জিনিসটাকে শুনতে পেরেছি, আমার এই নদীর আওয়াজটাকে শুনতে পেরেছি। এরপর দেখি, কপোতাক্ষ নদ কবিতায় কবি কপোতাক্ষ নদকে দুগ্ধ স্রোতরূপী বলেছেন কেন? অলরেডি আমি এটা ব্যাখ্যা করেছি, তাও আরেকটু বলি। জনভূমির প্রতি গভীর মমত্ববোধের কারণে কপোতাক্ষ নদকে তিনি কবি দুগ্ধ স্রোতরূপী বলে আখ্যায়িত করেছেন। আচ্ছা, সো এরপরের যে পার্টটা সেটা হচ্ছে কি, এ মিনুতে গাবে বঙ্গজনের কানে সুখে সখারিতে। নাম তার বলতে কি বোঝানো হচ্ছে? উল্লিখিত চরণটা দিয়ে কবি বোঝাতে চেয়েছেন যে কপোতাক্ষ নদ যেন স্বদেশের জন্য কবির হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর নিকট ব্যক্ত করে। অর্থাৎ এখানে কি বলতেছে? এখানে দুটো জিনিস বলছে। নাম্বার 1, এই যে নদীটা রয়েছে, এই নদীটা কবির যে দুঃখ কষ্ট, এটা যাতে বাঙালির কাছে তোমার তুলে ধরে যে মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্সে গিয়ে আফসোস করতেছে, এইটা একটা। আর আরেকটা জিনিস, কবি এটা বিশ্বাস করেন এই যে বাংলাদেশটা রয়েছে, বাংলাদেশ একদিন না একদিন পৃথিবীর যে তোমার বিশ্ব দরবারে, পৃথিবীর দরজায় তোমার হচ্ছে সমুন্নত হয়ে দাঁড়াবে, সবাই এক বাক্যে বাংলাদেশকে চিনবে। এই জিনিসটা বেসিক্যালি তিনি এখানে ব্যাখ্যা করেছেন। আর কি হবে দেখা, কবি যেহেতু ফ্রান্সে অবস্থান করেন, কবি আসলে সিদ্ধান্ত নিতে পারছেন না আদৌ তিনি বেঁচে থাকতে তার সাথে এই সম্পূর্ণ যে তোমার দেশটার সম্পূর্ণ যে তোমার নদীটা রয়েছে বা বাংলাদেশ রয়েছে, সেই বাংলাদেশের সাথে তার আদৌ দেখা হবে কিনা। ওকে, কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে বলতে কি বোঝানো হয়েছে? এর মানে হলো কবি কপোতাক্ষ নদের প্রতি তার মাতৃপ্রতিম স্নেহাভিলাষ ও দেশপ্রেমকে বুঝিয়েছেন। যে
ওই কপোতাক্ষ নদের কাছে গেলে উনি যে আদরটা পান বা স্নেহটা পান তিনি অন্য কোথাও আসলে সেই জিনিসটা হলো পান না, এবং তিনি মনে করেন অন্য কোনো নদীর কাছে গেলে বা দেশের কাছে গেলে তিনি কখনোই আসলে তার যে স্নেহের তৃষ্ণা এটা মিটাইতে পারবেন না। আগে লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে বলতে কবি কি বুঝেছেন? এর মানে কবি প্রবাস জীবনেও তার গান কবিতায় শৈশব স্মৃতিবিজড়িত নদীর গুণগান গেয়েছেন। কপোতাক্ষ নদ কবি মাইকেল মধুসূদন দত্তের হৃদয়ের সবটুকু স্থান দখল করে রয়েছে। অর্থাৎ তিনি বলছেন যে আমার শৈশব যেখানে কেটেছে সেটাই আমার জীবনের সব কিছু, এবং এটাই এখনো হচ্ছে কি আমার ভেতরে রয়েছে, তাই আমি এখনো বাংলার গান গাই, এবং এর পাশাপাশি আমি এটাও জানি বাংলার যে গানগুলো রয়েছে সে গানগুলো পৃথিবীতে একদিন সুপ্রতিষ্ঠিত হবে। ওকে, তাই তিনি বলেছেন যে লইছে যে তব না বঙ্গের সঙ্গীতে। স্নেহের তৃষ্ণা অলরেডি বলেছি যে তোমার দেশের প্রতি তার যে একটা আকাঙ্ক্ষা যে দেশে তা ফেরত যাবে সেই জিনিসটা বলছেন, এবং তিনি বলছেন দেশ আমাকে যে স্নেহ দেয়, মায়া দেয়, মমতা দেয় সেটা অ্যাকচুয়ালি আর অন্য কোনো জায়গা থেকে আমি পাবো না। ওকে, এরপর দিয়ে কবি স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর প্রতি কীভাবে প্রকাশ করেছেন? তিনি স্মৃতিচারণের মাধ্যমে প্রকাশ করেছেন। অর্থাৎ তিনি ছোটবেলায় কপোতাক্ষ নদের কাছে যেতেন, কথা বলতেন, তার সাথে থাকতেন, কপোতাক্ষ নদকে তার অনেক বেশি মনে আছে। একইভাবে তিনি এটাই বলছেন যে আমি এখন ফ্রান্সে থাকি কিন্তু আমার মন পড়ে রয়েছে আমার নিজের মাতৃভূমিতে। সেই জায়গা থেকে তিনি হলোকে বলছেন যে কবি স্বদেশের জন্য মন কাঁদছে, এবং কবি কপোতাক্ষ নদকে দায়িত্ব দিচ্ছেন যে আমি যে আমার সদস্যের জন্য এতটা কষ্ট পাচ্ছি এটা তোমার দায়িত্ব যে দেশের সকলকে জানিয়ে দেওয়া। ওকে, তো স্টুডেন্ট এবার আসলে আমরা একটা সিকিউ দেখি। ফার্স্ট আমরা সিকিউর ক দেখি। তোমার অষ্টকের মিল বিন্যাস কোনটা? ক খ ক খ ক খ খ ক। আমরা আজকে টেকনিক শিখছি। দুগ্ধ শতরূপী তুমি জন্মভূমি স্তনে বলতে কি বোঝানো হয়েছে দেখো। এই যে বরিশাল বোর্ড 2022 আসা প্রশ্ন, এটা কিন্তু মাত্র পড়িয়েছি, ঠিক আছে? সেটা আলাদা করে আর পড়ানোর কিছু নেই। এক কথায় বলছে যে কবির কাছে জন্মভূমি মায়ের মতো কপোতাক্ষ নদকে তিনি দুগ্ধ শতরূপী বলছেন। এরপর দেখি উদ্দীপকটা পড়তে হবে। কামাল বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। একসময় আমেরিকা ডিভি লটারিতে তার ভাগ্য খুলে যায়। আমেরিকায় গিয়ে বিপুল ঐশ্বর্যের মাঝেও সে নিজের দেশের কথা ভুলতে পারে না। নিজ গ্রামে সে ছায়া ঢাকা পাখি ঢাকা নির্মল প্রকৃতি তার মনকে আলোড়িত করে সবসময়। সারাদিন কর্মব্যস্ত থাকলেও প্রতি রাতে কল্পনায় সে যেন ফিরে আসে তার নিজ গ্রামে, ফিরে পায় তার দুরন্ত শৈশব। অর্থাৎ সেও কল্পনায় নিজ গ্রামে ফিরে আসে। তার মানে কোন জায়গা থেকে তোমার সাদৃশ্য রয়েছে বা প্রতিফলন করেছে? তোমার হচ্ছে গিয়ে স্মৃতি কাতরতা এবং জন্মভূমির প্রতি যে ভালোবাসার দিকটি রয়েছে এই জায়গা থেকে বেসিক্যালি তোমার জিনিসটা ফুটে উঠেছে। ডান। এরপর দেখি ঘ নম্বর, উদ্দীপকের প্রতিফলিত অনুভূতির অন্তরালে যে ভাবটি প্রকাশ পেয়েছে অবভিয়াসলি দেশপ্রেম। কারণ সে স্মৃতিকাতর হচ্ছে। কার জন্য স্মৃতিকাতর হচ্ছে? নিজের দেশের জন্য, দেশ মাতৃকার জন্য। তাই সব কিছু মিলিয়ে এটার অ্যান্সার হবে উদ্দীপকের প্রতিফলিত জন্মভূমির প্রতি ভালোবাসার অন্তরালে দেশপ্রেমের যে বিষয়টা সেই দেশপ্রেমের বিষয়টা ফুটে উঠেছে। এখানেও রয়েছে দেশপ্রেম, কারণ তিনি আমেরিকায় গিয়ে দেশকে মনে করেন। আর তোমার হচ্ছে যে মধুসূদন দত্তের বিষয়টা রয়েছে কপোতাক্ষ নদে, সেখানে আমরা দেশপ্রেমের বিষয়টি দেখতে পাই। ওকে স্টুডেন্ট, মোটামুটি তো বুঝতে পারলাম। এখন তোমাদেরকে একটা মজার জিনিস বলি। অনেক সময় দেখা যায় না ক্লাস করতে করতে আমি আসলে একটা জিনিস একটু বুঝে উঠতে পারিনি। পার্টিকুলারলি সায়েন্সের ক্লাসগুলোতে এরকম হয়। যেরকম সায়েন্সে তুমি হয়তো কোনো ফিজিক্সের ক্লাস করতেছো, ফিজিক্সের হয়তো আলোর প্রতিসরণের ক্লাসটা করতেছো, ভাইয়া করাই গেছে, ভালোভাবে পড়িয়েছে, তোমার কাছে মাস্টার বুকও রয়েছে, ওটা ভালোভাবে তুমি সলভ হলো গিয়ে করেছো, কিন্তু দেখা যায় যে একটা না একটা জায়গায় তুমি বুঝতে পারতেছো না। তুমি তারপর আমাদের অ্যাপে যে ডাউট সলভার রয়েছে সেই ডাউট সলভারকে জিজ্ঞাসা করলাম, কোনো কারণে তুমি হয়তো ডাউটের অ্যান্সার পাইলা না পাইতেই পারো। অনেক স্টুডেন্ট একসাথে প্রশ্ন করছে, হয়তো সেও তো মানুষ যে তোমাকে অ্যান্সার দিচ্ছিল, তো সে তোমাকে অ্যান্সার দিতে পারলো না, হয়তো মিস হয়ে গেছে। তখন তোমার মনের ভিতরে অনেক আক্ষেপ থাকবে, মনে হবে ধুরু 10 মিনিট স্কুলে ভর্তি হইলাম, কি একটা অবস্থা, আমি কোনো অ্যান্সার দিতে, আমি কোনো ডাউট ক্লিয়ার করতে পারতেছি না। বাবার অনেকের এটাই হয়, ডাউটটাকে আমি আদৌ করব, ডাউটটাকে অনেক সিলি ডাউট হয়ে যায়, ভাইয়ারা কি মনে করবে, থাক করলাম না। এই ধরনের লজ্জাও আমরা অনেককে পেতে দেখি। তাই এ সকল সমস্যার সমাধান করার জন্য তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি দ্য 10-10। 10-10 কি? 10-10 হচ্ছে তোমার এমন একটা আমাদের অ্যাপের ফিচার যার মাধ্যমে তুমি 24/7 ডাউট সলভ হলেও করতে পারবা। দিন রাত যে কোনো সময় পড়ার টেবিলে আটকে গেলে 10-10 তার কঠিন টপিক বা থিওরি বুঝিয়ে দিবে। ফর এন এক্সাম্পল, এই যেখানে দেখো
আমি যদি দেখাই তোমার ফিজিক্সে হয়তো কোনো একটা প্রবলেম হলো সৃষ্টি হয়েছে, সেই ফিজিক্সের যে প্রবলেমটা রয়েছে ফিজিক্সের প্রবলেমটা তুমি চাইলে এখান থেকে সলভ করে ফেলতে পারো। এখন জিনিসটা কীভাবে সলভ করবা দেখা দরকার না, চলো তোমাদেরকে একটু দেখাই। তোমরা যখন আমাদের এই কোর্সটা কোর্সটা পারচেস করার পরে তোমাদের আসলে এইরকম একটা ইন্টারফেস অ্যাপের মধ্যে থাকবে। যেরকম সাপোজ শুভ সকাল, তোমার নাম ধরে নিলাম আসিফ, তোমার নাম লেখা থাকবে শুভ সকাল আসিফ, এসএসসি 2026 ফর অ্যান এক্সাম্পল, তুমি বিজ্ঞান মানে তুমি সায়েন্সের যে বানেলটা রয়েছে সে সায়েন্সের বানেলটা নিয়েছো। এখানে তোমার অনেকগুলো অপশন রয়েছে, 10 আমার কোর্স, ফুল রুটিন, আমার কোর্স থেকে তুমি কোন কোন কোর্সে আছো সেগুলো জানতে পারবা, ফুল রুটিনে গেলে সবগুলো কোর্সে ফুল রুটিন জানতে পারবা, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু রয়েছে। বাট আমরা আজকে শিখবো এই যে 10 জায়গাটা। সো এই 10 উপরে তুমি যদি প্রেস করো তাহলে সুন্দরভাবে তোমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে এবং তোমাকে বলবে হ্যালো আসিফ কোন বিষয়ে প্রশ্ন আছে। সো তুমি দেখতে পাচ্ছ যে ফিজিক্সের একটা জিনিস তুমি কিছুতেই বুঝো নাই, ফিজিক্সের প্রশ্ন রয়েছে, তুমি ফিজিক্সকে প্রেস করলা, প্রেস করার পরে এরকম হচ্ছে কি তোমার একটা প্রশ্ন হলো, একটা তোমার চ্যাট বক্স চলে আসবে। তখন তুমি ফ্রেন্ডদেরকে যেভাবে চ্যাটে হলোকে মেসেজ লিখে পাঠাও, তখন তুমি যে কাজটা করবা সুন্দর মতো এখানে তুমি তোমার যে মেসেজটা রয়েছে সেই তোমার মেসেজটা এখানে লিখবা। ওকে, সাপোজ তোমার একটা প্রশ্ন আছে যে গোলীয় দর্পণে ফোকাস দূরত্ব, লক্ষ্যবস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব কখন পজিটিভ আর কখন নেগেটিভ হয়। অনেক ঝামেলার একটা প্রশ্ন, আমিও যখন ছোটবেলায় ছিলাম তোমাদের বয়সে আমিও কিন্তু খুব প্যারা খেতাম। সো দেখো আমি দিয়ে দিয়েছি। এরপর 10 তোমার জন্য জিনিসটা রেডি করতেছে। সো ও বলতেছে চলো গোলীয় দর্পণে এই সকল ঝামেলা আমরা সলভ করি। ফোকাস দূরত্ব এফ, অবতল দর্পণ হচ্ছে তোমার এফ, ধনাত্মক প্লাস এফ, অনেক কিছু এখানে বোঝাচ্ছে। লক্ষ্যবস্তু দূরত্ব ইউ, তারপর হচ্ছে কখন ধনাত্মক হয়, প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে ভি, কখন কি হয় সব কিছু এখানে বলতেছে যে অবতল দর্পণে প্রতিবিম্ব রিয়েল হলে দর্পণের সামনের দিক হয় ইত্যাদি ইত্যাদি, দর্পণ নিয়ে যত কথাবার্তা রয়েছে। এখন এইখানে তোমার অনেক কিছু হয়ে গেল, তুমি কনসেপ্টটা বুঝে গেলা। এবার তুমি বুঝতে পারতেছো না এখান থেকে এমসিকিউ কেমন আসতে পারে, তখন তুমি সুন্দর মতো টাইপ করবা। বাংলায় বা ইংরেজি টাইপ করার দরকার নেই, বাংলাদেশে টাইপ করবে, যেমন ফ্রেন্ডের সাথে করো। এটা হচ্ছে এমসিকিউ দাও। আচ্ছা সরি, এখানে তোমার লিখতে হবে যে প্র্যাকটিস এমসিকিউ। তুমি এখানে লিখবা প্র্যাকটিস এমসিকিউ দাও, সাপোজ 10টা লিখলা, প্র্যাকটিস এমসিকিউ দাও 10টা। সো এখন জিনিসটা হলে তৈরি করতেছে। সো ও বলতেছে পরীক্ষায় কীভাবে আসবে সেটা আমি প্রেডিক্ট করতে পারি না, তা আমি প্র্যাকটিস এমসিকিউ তোমাকে দিচ্ছি। বলতেছে এফ ভি ইউ এর চিহ্ন কোনটা, এমসিকিউ 1, অবতলের ক্ষেত্রে কীরকম, কনকেভ দর্পণে ফোকাস দূরত্ব কি, সাধারণত ধনাত্মক, ঋণাত্মক, শূন্য, অসীম। উত্তর হচ্ছে গিয়ে এ, অবতলে ফোকাসের দর্পণ সামনে, তাই ইত্যাদি ইত্যাদি বলে দিচ্ছে। এক কথা তোমার দেখো তুমি ফার্স্ট একটা কনসেপ্ট ক্লিয়ার করলা, কনসেপ্ট ক্লিয়ার করার পরে তুমি বুঝতে পারতেছো না এখান থেকে কীভাবে এমসিকিউ আসতে পারে। সো তুমি একটা প্র্যাকটিস এমসিকিউ চাইলা, তোমাকে প্র্যাকটিস এমসিকিউটা বেসিক্যালি এখানে দিয়ে দিচ্ছে। একইভাবে তুমি সিকিউ বলো বা অন্য যা যা রয়েছে সবগুলো কিন্তু এখান থেকে বের করতে পারবে। অর্থাৎ ক্লাসের পরে টিচার চলে যাচ্ছে, আমাদের হিউম্যান ডাউট সলভারও চলে যাচ্ছে, বাট আমাদের যে এআই ডাউট সলভার টেন কিন্তু থাকবে তোমাদের কাছে। এবং এই 10 হেল্প নিয়ে কোনো একটা ক্লাসের পার্ট তুমি যদি না বুঝো সে পার্টটাও বুঝে নিতে পারবা। এক্স্যাক্টলি এই প্রসেসে প্যারালালি তোমরা তোমাদের প্র্যাকটিসটাকেও আরও এনরিচ করতে পারবা। সো হোপফুলি বুঝতে পেরেছো আমাদের 10 নিয়ে আমরা কত মজার কাজ করছি, এবং এভাবে একটা কি বলে এআইকে ঘাটাই তো অনেক মজা লাগে। সো আমরা সবাই যারা কোর্সে আসবো তারা কিন্তু এভাবে এআইকে ইচ্ছে মতো ঘাটাবো, এআইকে জ্বালাবো, ঠিক আছে, ডান। সো আগে এবার আসলে আমরা কিছু যে তোমাদের এমসিকিউ রয়েছে সেই এমসিকিউগুলো হলো সলভ করে ফেলি। আচ্ছা 1 সেকেন্ড। আচ্ছা সো আমরা স্টার্ট করি। তো দেখতে পাচ্ছি কি, কপোতাক্ষ নদ কবিতা শরত হে নদ তুমি পরমর মনে, এই পংক্তিটি দ্বারা কি বুঝিয়েছে? স্বদেশ প্রেম, স্মৃতিকাতরতা, ভ্রান্তিচ্ছন্নটাকে মায়া স্নেহ। অবভিয়াসলি তোমার স্মৃতিকাতরতা, তার কারণ হচ্ছে অলওয়েজ মনে পড়তেছে, আমি স্মৃতিকাতর হয়ে পড়েছি। এরপর দেখি মায়ের মৌসুম দত্ত কপোতাক্ষ নদের কাছে কি মিনতি করেছেন? তিনি মিনতি করেছেন যে নীরবিত বয়ে চলতে, বঙ্গ জনের কানে গান গাইতে, প্রচারক রাজাকে কর দিতে, নাকি প্রেমভাবে তাকে স্মরণ করতে। যেহেতু তার মিনতি মানে তার রিকোয়েস্টকে বোঝানো হচ্ছে, তার মানে এটা অবভিয়াসলি প্রেমভাবে তাকে স্মরণ করার বিষয়টি বলছে।
এরপর দেখি কপোতাক্ষ নদ কবিতায় কবির স্মৃতিকারতার মাধ্যমে কি প্রকাশিত হয়েছে? নদীপ্রীতি, দেশপ্রেম, দেশে ফেরার বাসনা নাকি শৈশবের স্মৃতি? দ্য অ্যান্সার ইজ দেশপ্রেম। এরপর দেখি আটকিয়ে হবে দেখা চরণ দ্বারা কোনটিকে বোঝানো হয়েছে? নদকে দেখা তীব্র আকাঙ্ক্ষা, স্বদেশকে দেখার অন্তরের আকুল আকুতি, অলসের প্রতি অনুশোচনা। অ্যান্সার হচ্ছে নদকে দেখার, অর্থাৎ তোমার যে কপোতাক্ষ নদটা রয়েছে সে তো কপোতাক্ষ নদকে উদ্দেশ্য করে বেসিক্যালি লিখছে এবং সেটার সাথে বাই প্রোডাক্ট হিসাবে স্বদেশপ্রেমটা আসছে। তাই এখানে আমরা বলতে পারি কপোতাক্ষ নদকে দেখার যে ইচ্ছা সেটা এখানে তুলে ধরা হয়েছে। মায়াকার মধুসূদন দত্তের অমর কাব্য কোনটা? অবভিয়াসলি শুরু থেকে আমরা পড়ে আসছি, অ্যান্সার হচ্ছে মেঘনাদ বধ কাব্য। এরপর দেখি মায়াকার মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দ কোনটা? স্বরবৃত্ত, অমিত্রাক্ষর, গদ্য ছন্দ নাকি মাত্রা বৃত্ত? তিনি কোনটা প্রবর্তন করেছেন? অ্যান্সার হচ্ছে অমিত্রাক্ষর। অমিত্রাক্ষর মায়াকার মধুসূদন দত্তের প্রবর্তন করা বা তৈরি করা, এটা আমরা কই পরিস্থিতিতে পড়েছি। একইভাবে আরেকটা প্রশ্ন, বাংলা সাহিত্যে সনেটের কে প্রবর্তন করেন? উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এরপর দেখি কত সালে জন্মগ্রহণ করেছে? এগুলো খুব বেসিক প্রশ্ন, তাই আমি দ্রুত এগিয়ে যাচ্ছি। 1824 সালে। কে সনেট আর অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেছেন? অ্যান্সার হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এই জিনিসগুলো খুবই তোমার ইজি, বাট এগুলো থেকে কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন আসে। পরীক্ষা হলে যখন হুট করে এই প্রশ্নগুলো দেখো তখন তোমরা আসলে ভুল করে ফেলো। তাই এখন ইজি মনে হলো, তোমরা কিন্তু এই জায়গাগুলোতে ভুল করো। দেখো প্রত্যেকটা প্রশ্নে কিন্তু কোনো না কোনো জায়গায় আসছে। বিএফ শাইন কলেজে আসছে, তারপর হচ্ছে তোমার কুমিল্লা ক্যাট কলেজে আসছে, তারপর দেখি তোমার এদিকে চট্টগ্রাম বোর্ডে আসছে, বোর্ডগুলো সহ কিন্তু সব প্রশ্ন আসছে। ঠিক আছে, ডান। আচ্ছা, এরপর দেখি মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্য কোনটা? কবিতা কোনটা? অ্যান্সার হচ্ছে বীরাঙ্গনা। আমরা বলেছিলাম কিন্তু এটা কি পত্রকাব্য। বেসিক্যালি এইটা একটা হলো কবিতা। কবিতার মধ্যে অনেক ধরনের সেগমেন্টেশন থাকে, তো এটা হচ্ছে তোমার পত্রকাব্য। পত্রকাব্য কি মানে চিঠি লেখা হয়েছে, চিঠির স্ট্রাকচার তো আমরা সবাই জানি, ওটার মধ্যে কাব্যটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এরকম। শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী, পদ্মাবতী, মাইকেল মধুসূদন দত্তের কি প্রহসন, নাটক, কবিতা নাকি মহাকাব্য? অবভিয়াসলি এগুলো সবই হচ্ছে কি নাটক। মনে রাখতে বলেছিলাম তিনটাই, দেখেছো? এখান থেকেই বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিলেটে প্রশ্ন আসছিল। যা এটার থেকে তোমার এই স্কুলে পড়ো তারা কমেন্টে বলো ভাইয়া আমি পড়ি। আচ্ছা, একে কি বলে সভ্যতা? এটা কি? এটা হচ্ছে তোমার একটা প্রহসন। দেখো চট্টগ্রাম বোর্ড 2015, বরগুনা জেলা স্কুল, আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, আদমজি ছিল আমার কলেজ। সো কারা কারা আদমজি থেকে ভিডিওটা দেখছো তারা কমেন্টে জানা ভাইয়া আমি। এরপর এখানে তোমার শরত হে ন তুমি পরমর মনে কবির কি ফুটে উঠেছে? অবভিয়াসলি স্মৃতিকাতরতা, কারণ কবিতা দেশকে মিস করছেন। কপোতাক্ষ নদ কবিতায় কবি স্মৃতিকাতর হয়েছেন কেন? কারণ শৈশবের সঙ্গী কপোতাক্ষের কথা মনে করে। দেখো তিনি শৈশবে কপোতাক্ষ নদের পাশে থাকতেন, তাই তিনি এই কবিতাটা লিখেছেন। তাই এই জায়গা থেকে এই অপশনটাই কারেন্ট। ক নম্বরে কিন্তু আসলে নিজ কর্মের প্রতি অনুতপ্ত এটা বলা হয়েছে, বাট পুরাটা কবিতার মধ্যে মূল জিনিস ছিল স্মৃতিকাতরতা। লাস্টের দিকে এসে নিজ কর্মের প্রতি অনুতপ্তটা হয়েছে, বাট এটা মানে প্রমিনেন্ট না। গ নম্বর ফেলে আসা বর্ণিল দিনগুলো মনে করছে, ঠিক আছে। এই স্মৃতিকাতরতার ক্ষেত্রে এই পুরাটা কবিতা সেতু কপোতাক্ষ নদকে ঘিরে, তাই গ হইতে পারতো, বাট যেহেতু এখানে কপোতাক্ষ নদের কথা স্পেসিফাই করে বলা নাই, তাই এটা অ্যান্সার খ হবে। একইভাবে ঘ নম্বর দেশের প্রিয়জনদের স্মৃতি মনে করে, উত্তর বেসিক্যালি একই, যে কপোতাক্ষ নদ কবিতায় আসলে দেশের প্রিয়জনদের যে স্মৃতি সেটা উভয় বলা হয় না, বলা হয়েছে কপোতাক্ষ নদের কথা আর দেশের কথা। এরপর এমসিকিউ হলো, কিন্তু স্নেহ তৃষ্ণা মিটে কার জলে, দুগ্ধস্রোত রূপী তুমি জন্মভূমি স্তনে। পঙ্ক্তিদ্বয় কি ফুটে উঠেছে? তোমার দেশপ্রেম, স্মৃতিকাতরতা, হৃদয়ের কাতরতা, নিচের কোনটা? স্নেহ তৃষ্ণা মিটে কার জলে, অবভিয়াসলি তোমার দেশপ্রেমও আসছে এখানে, তারপর দুগ্ধস্রোত রূপী তুমি জন্মভূমি স্তনে, স্মৃতিকাতরতাও আসছে, হৃদয়ের কাতরতাও আসছে, কারণ তিনি বলছে যে আমি যে আমার দেশকে মনে করতেছি, এটা অবভিয়াসলি কপোতাক্ষ নদ, তুমি দেশকে জানাবা, দেশের মানুষ জানাবা। এই যে মামিন সিং বলতে যে বিষয় আসছে, তিনটাই অ্যান্সার। কপোতাক্ষ নদ কবিতার কবির সীমাহীন দেশপ্রেম ফুটে উঠেছে নিচের কোন পংক্তিতে? শতত হে নদ তুমি পরমর মনে, দুগ্ধস্রোত রূপী তুমি জনভূমি স্তনে, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। শহীদ বীরুত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, ঢাকাতে এই প্রশ্নটা আসা, এবং এটার অ্যান্সার হচ্ছে কি 2, দুগ্ধস্রোত রূপী তুমি জনভূমি স্তনে। কপোতাক্ষ নদ কবিতা কবির সীমাহীন দেশপ্রেম, কারণ এখানে তিনি মা ও মাতৃভূমিকে একীভূত করেছেন, মা ও মাতৃভূমিকে তিনি একীভূত করেছেন। চৌদ্দশপদী কবিতার অষ্টকের অন্তমিল হচ্ছে, আমরা একটু আগে দেখিয়েছি তোমার
দেখো 1 ও 3 ক খ খ গ ক খ খ গ ক খ খ ক ক খ খ ক আমাদের বইয়ের মধ্যে কিন্তু এই উত্তরটা দেওয়া রয়েছে। আমাদের যে পাঠ্য বইটা রয়েছে, পাঠ্য বইয়ের যে পাঠ পরিস্থিতির মধ্যে উত্তরটা দেওয়া রয়েছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। কপোতাক্ষ নদ কবিতার প্রকাশ পেয়েছে কোনটা? এটার অ্যান্সার হচ্ছে তোমার 1 ও 3। অবভিয়াসলি দেশের প্রতি কবির প্রবল অনুরাগটা প্রকাশ পেয়েছে এবং দেশের মানুষের প্রতি কবির অপরিসীম যে দরদ, সে দরদটা প্রকাশ পেয়েছে। মাতৃভাষাটা অ্যাকচুয়ালি কোনোভাবে এখানে উঠে আসে নাই পুরাটা কবিতার মধ্যে। লাস্ট প্রশ্ন, অবভিয়াসলি বুঝতেই পারতেছো অপশন দেখে, সেই দিন পরে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম। কবিতা অংশটি তোমার পঠিত কোন কবিতার ভাবকে ধারণ করে? সেদিন এই মাঠ, কপোতাক্ষ নদ, পল্লী জননী নাকি আমার পরিচয়? অবভিয়াসলি এই উপরের এই উদ্দীপকটাতে স্মৃতিকাতরতাকে বোঝানো হচ্ছে, নিজের দেশের প্রতি ভালোবাসাকে বোঝানো হচ্ছে, যেটা আমাদের কপোতাক্ষ নদে আমরা দেখেছি মাইকেল মধুসূদন দত্ত বারংবার বুঝিয়েছেন। এবং এই প্রশ্নটা এসে ঢাকা বোর্ড এবং দিনাজপুর বোর্ড 2023 আর 2020 সালে রিপিট হয়েছে। সো ভালো করে পড়ে যেতে হবে এই প্রশ্নটা। তো স্টুডেন্ট, মোটামুটি হচ্ছে কি এতটুকুই আমাদের আজকের যে ক্লাসটা, আমরা এখানে শেষ করছি। আমাকে একটু কমেন্টে জানাও তোমরা একইভাবে অন্যান্য কবিতার জন্য এই ধরনের ভিডিও চাও কিনা। অবভিয়াসলি জানাবে, একদম ডেসক্রিপটিভ ভিডিও। তাছাড়া তোমরা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবে, তারা কিন্তু অবভিয়াসলি এই পুরোটা যে ক্লাস রয়েছে, ক্লাসটা লাইভও পাবা এবং অন্যান্য যে সকল টপিক রয়েছে সেই টপিকগুলোর উপরও লাইভ ক্লাস পাবা। তো স্টুডেন্ট, দেখা হবে আমাদের পরবর্তী কোনো লাইভ ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, যাওয়ার আগে কমেন্টে জানিয়ে দাও আজকের এই ক্লাসটা কেমন লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো পেইড ব্যাচের লাইভ ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।